জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের বিচক্ষণতা নিয়ে সন্দেহ তারেক রহমানের। উগ্রবাদ চরমপন্থা নিয়ে সতর্কতার আহ্বান। আইনি ভিত্তি না থাকলে সংস্কারের মূল্য নেই মত জামায়াতের। বাস্তবায়নে ফাঁকির সুযোগ আছে বলছে এনসিপি। পরিবর্তন আসছে ৩৯টি সংসদীয় আসনের সীমানায়। খসড়া অনুমোদন ইসির। গাজীপুরে আসন বাড়ানোর পরামর্শ, কমতে পারে বাগেরহাটে। গুলশানে চাঁদাবাজির মামলায় রিমান্ডে থাকা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার। প্রেস ব্রিফিংয়ে ডিএনপি। রংপুরে গঙ্গাচড়া হিন্দুপাড়ায় হামলায় জড়িত ৫ আসামি কারাগারে। গ্রেপ্তার কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইরাত্রী, গালিব ইবনে রিয়াজ। রাষ্ট্র পরিচালনা ও জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের বিচক্ষণতা নিয়ে সন্দিহান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে তিনি আরও বলেন, উগ্রবাদ চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অন্যদিকে ছোটখাটো বিষয়ে বিবাদ সৃষ্টি করে হাসিনাকে ফেরার সুযোগ না দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মির্জা ফখরুল। আর অভ্যুত্থানের বছর পার হলেও শেখ হাসিনার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। হাসিনা পতনের উল্লাসে ৫ আগস্টের মধ্য দুপুরে দেশ জুড়ে তখন বিজয় মিছিল, কিন্তু ঢাকার অদূরে তখনও চলছিল নারকীয় হত্যাযজ্ঞ ও বিভৎসতা। বিজয়ের শেষ মুহূর্তে সাভারের আশুলিয়ায় বর্বরতা চালায় পুলিশ সদস্যরা। হত্যার পর পুড়িয়ে ফেলে ৬ ছাত্র জনতার লাশ। বিভীষিকাময় সেই দিনকে স্মরণ করে নারকীয় আশুলিয়া সমাবেশের এই আয়োজন ঢাকা জেলা বিএনপির। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা। একে একে বক্তব্য দেন শহীদ সজলের মা, আরাফাতের বাবা, রাসেল গাজীর মা, শহীদ বাইজিদের স্ত্রী। স্বজনদের স্মৃতির জলে ভাসল দারুল ইহসান মাদ্রাসার ছোট্ট মাঠ। বক্তব্যে উঠে আসে বিপ্লবের বছর পার হলেও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়ার ক্ষোভ। কিভাবে বাবার আদর থেকে বঞ্চিত করে রাখছি সেটা আমি জানি। 1 বছর পার হয়ে যায়, কিন্তু আমাদের সন্তানদের যে বিচার করার কথা ছিল সেই বিচার করা হয় নাই আজও পর্যন্ত। এ সময় রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছোটখাটো বিষয় নিয়ে এমন অবস্থা সৃষ্টি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায়। হিটলার চেম্বারে, গ্যাস চেম্বারের মধ্যে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল, আর আজকে এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, শুধু এইটুকু বলতে চাই, আজকে অনেক অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্রের সাথে স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য মানুষ রাজপথে নেমেছিল। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেয় বিএনপি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ সময় রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানে সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। উগ্রবাদ ও চরমপন্থা নিয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এ সময় বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, সাভার। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ করাতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নরসিংদীতে পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় 3 আগস্ট শহীদ মিনারের সমাবেশে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান নাহিদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
2024-এর 30 জুলাই নরসিংদীর রাজপথ রঞ্জিত ছিল ছাত্র জনতার রক্তে। এক বছর পর এনসিপির জুলাই পদযাত্রা 30তম দিন, তাই শুরু হয় সেই সব শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে। এরপর শুরু হয় পদযাত্রা। নরসিংদীর জেলখানা মোড় থেকে শুরু হয়ে এই মিছিল গন্তব্য ছিল শহরের পৌরসভা পার্ক পর্যন্ত। আবাল বৃদ্ধ বনিতার খণ্ড খণ্ড মিছিলে অংশগ্রহণ এই পদযাত্রা রূপ নেয় সহস্র প্রাণের সম্মিলনে। প্রায় 4 কিলোমিটার পদযাত্রা শেষে পৌর পার্কে পথসভায় অংশ নেন এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তারা। এই নতুন ছাত্র তরুণ জনতা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ার যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছে, এই প্রতিজ্ঞাকে ভুন্ডুল করে দিতে চায় কিছু রাজনৈতিক পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু এস্টাবলিশমেন্টের পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু বাহিনীর পক্ষ। যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সনদে ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি, যেই বাংলাদেশে আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না। পরে মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজের পদত্যাগ করাতে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। নরসিংদীতে ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। সংস্কার, নতুন সংবিধান সহ নানা দাবিতে 3 আগস্ট শহীদ মিনারের সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে নরসিংদী জেলার এই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে জেলা পর্যায়ের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন নাহিদ ইসলাম। মাসব্যাপী পদযাত্রায় আপামর জনতার প্রাণে প্রাণে যে মিলন ঘটেছে, তার ভিত্তিতেই জাতীয় রাজনীতির পথরেখা অঙ্কনের প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম। রাব্বি হোসেন, এখন, নরসিংদী। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সংস্কারের মূল্য নেই বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সভায় কথা বলেন তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আইনি ভিত্তি না থাকলে বাস্তবায়নে ফাঁকির সুযোগ রয়েছে। সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে, জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। এই যে ঐক্যমত্য আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কি? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। তো পরিশ্রম সার্থক হবে। আমাদের এটা প্রয়োজন যে অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে পয়েন্টস, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার অন্তত 39টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় অনুমোদন দিয়েছে ইসি। আসনগুলোতে অল্প সংখ্যক পরিবর্তন আনা হচ্ছে। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়াতে যাচ্ছে, একই সাথে বাগেরহাটে কমতে পারে একটি আসন। 10 আগস্টের মধ্যে দাবি আপত্তি গ্রহণ করবে ইসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 1984 ও 1991 সালের পর 2008 সালে হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের শতাধিক আসনের সীমানা পরিবর্তন আনেন। এরপরও আরও কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয় বিভিন্ন সময়। জাতীয় সংসদের 300 সংসদীয় আসনের মধ্যে 50টিরও বেশি আসনের সীমানা জটিলতার অভিযোগ আছে। জটিলতা নিরসনে 41টি সংসদীয় আসন নিয়ে 248টি সীমানা সংক্রান্ত আবেদন জমা পড়ে ইসির কাছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার দেশের অন্তত 39টি আসনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি, যেখানে ঢাকা 2, 3 ও 10 আসন মিলিয়ে সর্বোচ্চ 6টি আসন, গাজীপুরে 1 থেকে 3 সহ 5-6 আসন মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ 5টি আসন, নোয়াখালী 1, 2 ও 4-5 আসন মিলিয়ে 4টি আসন এবং কুমিল্লায় 4টি আসনে পরিবর্তন আসতে যাচ্ছে। এছাড়াও নারায়ণগঞ্জে 3টি আসন, পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, সিলেট, চট্টগ্রাম এবং বাগেরহাটে 2টি করে আসনে পরিবর্তন আনছে। একই সাথে রংপুর 3 আসনও রয়েছে তালিকায়। জাতীয় সংসদ নির্বাচন খসড়া অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন অনুযায়ী প্রশাসনিক,
ভৌগোলিক এবং জনসংখ্যা বিবেচনায় আদমশুমারি 2022-কে ধরে সিদ্ধান্ত হয়েছে। এতে 10 আগস্ট পর্যন্ত দাবি আপত্তির সুযোগ রাখছে ইসি। প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। 42টি আসন রিলেটেড আবেদন যেগুলো, সেগুলোর আমরা ছোট বড় সংশোধন বা ছোট বড় কি বলে যে অ্যাডজাস্টমেন্টের প্রস্তাব আমাদের টেকনিক্যাল কমিটি করেছেন। সেই অনুযায়ী আমরা একটা প্রস্তাব রেডি করেছি। 4,20,000 ভোটার সংখ্যা বিবেচনায় নিয়ে বাগেরহাটে একটা আসন কমছে, একই সাথে গাজীপুরে একটা বাড়ছে। যে সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। এদিন বিকেলে সিইসির সাথে বৈঠকে এনসিপির পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার সহ নির্বাচন ঘিরে এআই প্রযুক্তির ব্যবহারের কথা জানান এনসিপি। সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন, যারা এখনো এনআইডি নাই, যারা এখনো ভোটার হিসাবে নিবন্ধিত না, তারা যেন তাদের নিকটস্থ কোন সেন্টারে যে কোন প্রক্রিয়া ফলো করে তারা নিবন্ধিত হতে পারেন, যাতে করে তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এছাড়া আরো ছোট ছোট কিছু বিষয়ে কথা হয়েছে। শাহিনুল ইসলাম, সাগর, এখন ঢাকা। অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় চলে এসেছে। কি পদ্ধতিতে তারা দায়িত্ব হস্তান্তর করবেন সেটিও পরিষ্কার করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই সাথে বিভিন্ন রাজনীতিবিদ ও গবেষকরাও অভিযোগ করেন, দীর্ঘ সময় দায়িত্বে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে সংকট নিরসনে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তারা। 26টি দেশে অন্তর্বর্তী সরকারের ওপর গবেষণা চালিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ডায়াস। আরও জানাচ্ছেন সানি মৃথা। নির্বাচন সংস্কার নাকি বিচার, এ নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে, ঠিক তখন রাজনীতিবিদদের টেবিলে যুক্ত হয়েছে আগামী নির্বাচন হবে কোন পদ্ধতিতে। এই আলোচনায় জামায়াত এনসিপি দাবি করছে সংখ্যানুপাতিক নির্বাচন, আর বিএনপি অনড় প্রচলিত নির্বাচনে। এমন প্রেক্ষাপটে 26টি দেশে অন্তর্বর্তী সরকারের উপর এক গবেষণা চালায় বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ডায়াস। গত 5 দশকে 26টি দেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সফলতা ও ব্যর্থতা নিয়ে পর্যালোচনা করা হয় এই গবেষণায়, যেখানে দেখা যায় 26টি দেশের মধ্যে 16টি দেশই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়েছে। এ দেশগুলোতে নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ছিল 10 মাস। স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের ফলে দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। আর বাকি 10টি দেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 10 মাসের বেশি হওয়ায় রাজনৈতিক ও আর্থসামাজিক অস্থিরতা বেড়েছে। এমনকি কোনো কোনো দেশে গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ও মানবিক বিপর্যয়ও দেখা গেছে। জনগণকে যদি আপনি কাজ না দেন। অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে দরকারের চেয়ে বেশি সময় দেওয়া হয়েছে, এরপরেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারলে এই সরকারকে কেন 18 মাস থাকতে হবে, কেন 24 মাস থাকতে হবে? তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? গবেষণায় অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনের পদ্ধতি কতটা সম্ভব সেটা পর্যালোচনা করা, যেখানে যুক্ত হয়ে বিভিন্ন রাজনীতিবিদ ও গবেষকরা বলেন, বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনের সাথে জনগণ পরিচিত না। একই সাথে সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়ার পেছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে বের করার তাগিদ দেন তারা। আমরা এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কথা বলছি। আমি মনে করি রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে আলোচনা টেবিলে বসে এ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। তবে এখানে একটা কথা, এখন যখন পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি মনে করি এটার জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। সবচেয়ে সহজ যে পদ্ধতি, যাতে করে আমরা মানুষের মতামতটা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, এফপিটিপি পদ্ধতি। বর্তমান অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে থাকায় দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থা বলে অনেক
বক্তারা মন্তব্য করেন। একই সাথে এই সরকারের সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চলে যাওয়ার সময় এসেছে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। বাংলাদেশে প্রায় 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মৌলিক রাজনৈতিক বা অর্থনৈতিক সংস্কার সম্পন্ন করতে পারেনি বলেও গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে। সানিম মৃধা, এখন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফিং করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। স্প্রেডশিট দিয়েছিল 5টা সংস্কার কমিশনের, পুলিশ বাদে। আমরা সেই স্প্রেডশিটে মনোযোগ দেইনি, কারণ সেখানে বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ ছিল। আমরা সেটা ইগনোর করে পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে আমরা দফাওয়ারি আমাদের প্রস্তাবের, তাদের মতামতের বিপরীতে, সুপারিশের বিপরীতে আমরা কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে বিভিন্ন মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছি, এটা আমরা উল্লেখ করেছি। আমি এতদিন আপনাদের সামনে দফাগুলো পূর্ণাঙ্গভাবে গুণে না দেখে বলেছিলাম 7 শতাধিক সুপারিশ এই 6টা কমিশনে ছিল। তার মধ্যে আমরা 650টিরও অধিক সুপারিশে একমত পোষণ করেছি। বাকিগুলো আমরা মতামত সহ বিভিন্নভাবে ভিন্ন মতামত দিয়েছি, এটা আংশিক মতামত সহ আছে। কিন্তু আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করতে চাই, 6টা সংস্কার কমিশনের প্রত্যেকটাই, আজকে একটু মনোযোগ দিয়ে এটা নোট করবেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল 131টি, দুদকের সুপারিশ ছিল 47টি, প্রশাসনের সুপারিশ ছিল 208, বিচার বিভাগের সুপারিশগুলো বিক্ষিপ্তভাবে ছিল। আমরা গুণে টুনে ঠিক মতো করে দেখেছি, 89টি মেজর সুপারিশ আছে গুরুত্বপূর্ণ। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 243, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের তাদের সুপারিশ ছিল 108টি। 6টা কি বললাম? দুদক, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার, সংবিধান, সবগুলোর সুপারিশ টোটাল করলে দাঁড়ায় 826টি সুপারিশ এই সংস্কার কমিশন, 6টা সংস্কার কমিশনে ইন টোটাল দিয়েছে। তার মধ্যে আমরা এগ্রিড হয়েছি, আপনারা দফাওয়ারি দেখবেন, যোগফল দিবেন, তারপর আমাদেরকে জানাতে পারেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সমন্বয়ক পরিচয়ে গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার 5 জনের মধ্যে রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি। তবে তদন্তের স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য গোপন রেখেছে পুলিশ। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এছাড়া অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে সমন্বয়ক পরিচয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃতরা। শুরুতে 10 লাখ টাকা দিলেও শনিবার গ্রেপ্তারকৃতরা বাকি টাকা নিতে শাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসেবে রেকর্ড করি, সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সব অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি এ বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সভায় এলডিসি উত্তরণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ এলডিসি উত্তরণ কমিটির সদস্য ও নীতিগত উপদেষ্টারা এ সময় উপস্থিত ছিলেন। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রমাণ ও সাক্ষ্য নির্ভরযোগ্য নয়, একক সাক্ষীর উপর নির্ভর করে রায় দেওয়া হয়েছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ১১ বছর আগের ট্রাইব্যুনালের রায় নতুন করে আইনি মূল্যায়নে বাতিল হলো। মোবারক হোসেন মুক্ত, সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, প্রমাণ ও সাক্ষ্য যথেষ্ট নির্ভরযোগ্য নয়, অধিকাংশেই একক সাক্ষীর ওপর নির্ভর করে রায় দেয়া হয়েছিল। রায়ে সন্তুষ্ট জানান আসামি পক্ষের আইনজীবীরাও। 2014-তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে। The bench was presided and it was headed by Honorable Chief Justice. তো সেটা শুনানির শেষে আমাদের দুই পক্ষ থেকেই শুনলেন, প্রসিকিউশনকেও শুনলেন। তো শোনার পরে এটা আজকে জাজমেন্টের জন্য ছিল। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হবে। এর আগে 2014 সালের 24 নভেম্বর বিচারপতি এনায়েতুল করিম, জাহাঙ্গীর হোসেন ও আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মোবারক হোসেনকে ফাঁসির দণ্ড দেন। 2014 সালের রায়ে 5টি অভিযোগ আনা হয়। এর মধ্যে 2টি অভিযোগ প্রমাণিত হয়েছিল ট্রাইব্যুনালে, একটিতে মৃত্যুদণ্ড, অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। মশিউর অনিক, এখন, ঢাকা। দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে সংবিধানের 13শ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেয় 16 বছর পর আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় তাকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিন তার পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। আদালতে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে একে উড়িয়ে দেন খায়রুল হক। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। 2011 সালে আপিল বিভাগে সংবিধানের 13শ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দিয়েছিলেন আওয়ামী ঘনিষ্ঠ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে রাজনীতিতে অনেকটা সংঘাত আর নির্বাচন ব্যবস্থা দলীয়করণের পথ উন্মুক্ত হয়। 15 বছর পর দুর্নীতি ও বিদ্বেষমূলক সেই রায়ের কারণে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। বুধবার সকালে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় আদালতে তোলা হয় তাকে। এমন দৃশ্য বিচারাঙ্গনে এক নজিরবিহীন ঘটনা বলছেন আইনজীবীরা। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, লোভের বশবর্তী হয়ে বেআইনিভাবে রায় প্রদান করা সহ অসত্য ও জালিয়াতি করেছিল এবিএম খায়রুল হক। প্রাথমিক তদন্তে খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে, তাই তাকে পুলিশ হেফাজতে নিয়ে 10 দিনের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যদিও সাবেক এই প্রধান বিচারপতির পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেখা যায়নি, তবে শুনানিতে তিনি নিজে তার বিরুদ্ধে সকল অভিযোগকে নট কারেক্ট বলে উড়িয়ে দিয়েছেন। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দাঁড়িয়েছিলেন। হত্যা, খুন এবং এই আয়নাগর তৈরি হওয়া 5ই আগস্ট পর্যন্ত যে যতগুলো হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, সব উনার বদলতে। পরে শুনানি শেষে সাবেক এই প্রধান বিচারপতিকে 7 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পায় শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মের অনুসারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত গ্রেপ্তার 5 জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতকাল রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার ও রোববার রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর গ্রামে হিন্দুপাড়ায় 22টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট করে উত্তেজিত জনতা। এ ঘটনায় গতরাতে এক ভুক্তভোগী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। রংপুরের গঙ্গা চড়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে কথা বলেন তিনি। 5 আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ প্রয়োজনে রাজধানীতে অভিযান পরিচালনা করছে ডিএমপি। কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। আপনারা জানেন তাদের আমরা সবাই অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না। যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি, যাদের সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেবো। ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে ইউসিবি ব্যাংক থেকে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নাজমুস সাকিব জানাচ্ছেন বাকিটা। দেশের আলোচিত সমালোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ব্যাংক খাত লুটে জড়িত অন্যতম প্রতিষ্ঠান এসআলম গ্রুপের সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে নাবিল গ্রুপের। সেই সম্পর্কের জোরেই ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোপাট করে এই গ্রুপ। তবে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সরকারের আমলে নাবিল গ্রুপ ছিল ধরাছোঁয়ার বাইরে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। নাবিল সহ 10 ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে গঠন করা হয় টাস্কফোর্স। এসআলমের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাতের সত্যতা মিলেছে নাবিল গ্রুপের বিরুদ্ধে। দুদক বলছে ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করে 950 কোটি টাকা। এই আত্মসাৎ সংশ্লিষ্ট 30 জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। ইসলামী ব্যাংক পিএলসির 950 কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব আমিনুল ইসলাম ব্যাংক এবং বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউসিবি ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে মামলা হয়। জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান রিলায়েবল ট্রেডিংয়ের নামে ভুয়া এবং মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন। এদিন জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়াকে। তার বিরুদ্ধে 14,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া 134 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। সেই রুটিন কাজের অংশ হিসাবে আপনারা যাদের কথা বলেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এখানে তাদেরকে ডাকা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগটা তারা নিতে পারেন। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। আমি এইমাত্র আপনার কাছ থেকে নাজমুস সাকিব, এখন ঢাকা। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল হোসেন সোহেল। কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। নতুন 33 সদস্যের এই কমিটি আগামী 2 বছর দায়িত্ব পালন করবেন। এ সময় পাইরেসি রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নবনির্বাচিতরা। আরও জানাচ্ছেন সানি মৃধা।
যে সহসভাপতি আমাদের আগামী 2 বছরের জন্য কেবল অপারেটরস সংগঠন কোয়াবের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব পেলেন 33 জন নির্বাচিত প্রতিনিধি। বুধবার রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে নবগঠিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও ফলাফল ঘোষণা করেন কোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আক্তার হোসেন। সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ABM সাইফুল হোসেন সোহেল। সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বরাতুল করিম। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইফুল হোসেন সোহেল ও সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। আমি চেষ্টা করেছি আমার নির্বাচন বোর্ড এবং আমার সাথে আমাদের আপিল বোর্ড সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমি যখন যেটা তাদের কাছে জানতে চেয়েছি সেই সহযোগিতা তারা পাশে এসে এবং প্রত্যেকটা সময় আমার সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই একটা সুন্দর নির্বাচন সবাইকে উপহার দিতে পারছি। নতুন কার্যনির্বাহী কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সংগঠনের নেতা কর্মীরা। নতুন নেতৃত্ব সংগঠনকে আরো এগিয়ে নেবে সেই প্রত্যাশার কথাও জানান তারা। আমরা হয়তো কাজ করেছি, কাজ করার চেষ্টা করেছি, বর্তমান কমিটিও কাজ করছে, কাজ করার চেষ্টা করবে, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আমরা সকলে যেন বর্তমান কমিটিকে আমরা সর্বতোভাবে সাহায্য এবং সহযোগিতা করি এবং তাদেরকে যেন একটা দিক নির্দেশনা দেয়। আমার উপস্থিত অপারেটর ভাইয়েরা বিপুল ভোটে জয়লাভ করায় আমি সারা বাংলাদেশের কেবল অপারেটরকে আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যোগ্য নেতৃত্ব উঠে আসে এবং যোগ্য নেতৃত্ব সবসময় ব্যবসার ক্ষেত্র এবং তার প্রতিবন্ধকতাগুলোকে খুব সুন্দরভাবে প্রতিহত করতে পারে। বিপরীতে কেবল অপারেটরদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত কমিটি। সেই সাথে কেবল ব্যবসায় পাইরেসি রোধে সরকারকে কঠোর হওয়ারও আহ্বান জানান তারা। আমার সহকর্মীবৃন্দরা যারা আছেন, আমার এই 33 বডি, এর বাইরেও ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর যাত্রা শুরু করলাম বলে আমি মনে করি। এই যাত্রায় আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। যারা 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যে সকল প্রতিষ্ঠান অবলীলায় দুর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। গত 24 জুলাই কবে নির্বাচন অনুষ্ঠিত হয়। 610 জনের মধ্যে ভোট প্রদান করেন 453 জন সদস্য। আর কার্যনির্বাহী কমিটির 33টি পদের জন্য লড়াই করেন 38 জন প্রার্থী। সানিম রিধা, এখন, ঢাকা। গালিব, রাশিয়ায় ভূমিকম্পে জাপান ও তাইওয়ানের পর সুনামি আঘাত হানতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলগুলোতে এবং আপাতত কিন্তু সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে রাত্রি জাপানের কয়েকটি উপকূলীয় অঞ্চল এবং ফিলিপিন্সে পুরোপুরি সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে সতীর্থ কর্মকারীর একটি প্রতিবেদন রয়েছে। ভূমিকম্পের আঘাতে কাঁপছে অপারেশন থিয়েটার। ওই অবস্থায় রোগীকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। দৃশ্যটি রাশিয়ার কামচাটকা অঞ্চলের একটি হাসপাতালের। ভিডিও টেলিগ্রামে পোস্ট করেছেন অঞ্চলটির স্বাস্থ্যমন্ত্রী। দাবি করেন 1952 সালের পর এটাই রুশ ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার সকাল 11টা 25 রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর জেরে সুনামির কবলে পড়ে রাশিয়ার কুরিল দ্বীপ, পরে তা আঘাত হানে জাপানের পূর্বাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে। এ সময় ঢেউয়ের উচ্চতা 10 ফুটের বেশি হলেও দ্বীপে ঘনবসতি না থাকায় তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জাপান ও রাশিয়ার প্রায় 20 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। সুনামি আঘাত হানার কয়েক ঘন্টা পর সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় জাপানের কয়েকটি উপকূল ও ফিলিপিন্সে বাতিল করা হয়েছে সুনামি সতর্কতাও। জাপানের পর সুনামির কবলে পড়ে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী কয়েকটি অঞ্চল। এরই মধ্যে মাঝারি মাত্রার সুনামি আঘাত এনেছে ক্যালিফোর্নিয়া, হাওয়াই, ওরেগন, ওয়াশিংটন ও আলাস্কা অঙ্গরাজ্যে। মার্কিন আবহাওয়া দপ্তর শুরুতে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করলেও দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায় গড়ে 3 ফুটের বেশি উঁচু ঢেউ দেখা যায়নি। তবে এই ঢেউ 13 ফুট পর্যন্ত বাড়তে পারে এমন পূর্বাভাস থাকায় নিচু অঞ্চলের বাসিন্দাদের তুলনামূলক উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে স্টেট কর্তৃপক্ষ।
আর হাওয়াইতে সর্বোচ্চ সতর্কতা তুলে নিয়ে শুধু পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন সুনামির প্রভাব সেই অর্থে তেমন কোনো ক্ষয়ক্ষতি না করলেও মারাত্মক এই ভূমিকম্পের আফটারশক ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। Поэтому то, что там происходит события, и особенно по этому вот субдукционному поясу, это ожидаемо, это понятно, это и автошоковые последовательности они были, есть и будут в том районе. মার্কিন বার্তা সংস্থা CNN জানিয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পটি সাম্প্রতিক দুর্যোগের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ইউরো নিউজের তথ্য, পৃথিবীর ইতিহাসে আঘাত হানা প্রলয়ঙ্করী ভূমিকম্পের তালিকায় এটির অবস্থান ষষ্ঠ। CNN আরও বলছে, এ ধরনের কোনো দুর্যোগের শক্তি বিচার করা হয় এর কম্পন মাত্রা ও উৎপত্তিস্থলের গভীরতা বিচারে। এর সঙ্গে প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতির সম্পর্ক নেই। তবে রুশ গণমাধ্যম জানিয়েছে ভূমিকম্পের প্রভাবে রাশিয়ার কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে, যদিও হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি আন্তর্জাতিক গণমাধ্যম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাণিজ্য অংশীদারদের জন্য নতুন শুল্ক চুক্তির সময়সীমা 1 আগস্টের পর আর বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তাই শুক্রবার দিনটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন হিসেবেও উল্লেখ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুদিন ধরে আলোচনাধীন বাণিজ্য চুক্তি যদিও চূড়ান্ত না হয়, তাহলে ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে 25% পর্যন্ত করা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত 35% শুল্ক কমানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশও। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এদিকে চীনের সঙ্গে বৈঠকে শুল্ক চুক্তি না হলেও শুল্ক বিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। শেষ করছে এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারের বিচক্ষণতা নিয়ে সন্দেহ তারেক রহমানের। উগ্রবাদ চরমপন্থা নিয়ে সতর্কতার আহ্বান। আইনি ভিত্তি না থাকলে সংস্কারের মূল্য নেই, মত জামায়াতের। বাস্তবায়নে ফাঁকির সুযোগ আছে বলছে এনসিপি। পরিবর্তন আসছে 39টি সংসদীয় আসনের সীমানায়। খসড়া অনুমোদন ইসির, গাজীপুরে আসন বাড়ানোর পরামর্শ, কমতে পারে বাগেরহাটে। গুলশানে চাঁদাবাজির মামলায় রিমান্ডে থাকা রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার। প্রেস ব্রিফিংয়ে ডিএমপি। এবং রংপুরে গঙ্গাচড়া হিন্দুপাড়ায় হামলায় জড়িত 5 আসামি কারাগারে। গ্রেপ্তার কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।